আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। আমি ইতোমধ্যে প্রশ্নটা দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে খুব স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন। বিশেষ করে জিকে অংশটা আমার কাছে একটু কম্পারেটিভলি হার্ড মনে হয়েছে। সো জিকে ওয়াজ প্রিটি হার্ড। ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইট ওয়াজ স্ট্যান্ডার্ড। মানে আমি বলবো যে একটু সহজের কাতারেই বলা চলে। যদি অ্যাপার্ট ফ্রম রিটেন, এমসিকিউটা অনেক সহজ ছিল। তারপরেও স্ট্যান্ডার্ড, যদি কেউ বেসিক ইংলিশে সমস্যা থেকে থাকে তার কাছে কিন্তু এমসিকিউ অনেক হার্ড মনে হবে। আর রিটেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। সো রিটেন যার অনেক বেশি অনুশীলন আছে, অনেক বেশি প্র্যাকটিস আছে, তারা অবশ্যই ভালো করবে। তো আর দেরি না করে আমরা চলো একটু দেখে নিই যে কিভাবে প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করলে ভবিষ্যতে, বিশেষ করে এইচএসসি 26 এবং 27-এর জন্য এটা কাজে লাগবে। এছাড়াও যারা এইচএসসি 25 আছো, তারা আগামীতে গুচ্ছ পরীক্ষা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিভিন্ন জায়গাতে কিন্তু তোমাদের এই ট্রিক অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারবা। তো দেরি না করি, প্রথমেই তোমরা অবশ্যই জানো যে আমাদের এমসিকিউ মার্ক ইংলিশে 15, সো 15টা এমসিকিউ আর 20 মার্কসের রিটেন থাকে। আমি আজকের প্রশ্নটা বিশ্লেষণ করে যেটা দেখেছি, আমাদের গ্রামারে বেশিরভাগই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার ছিল, কন্ডিশনাল হুইচ ইজ এ মাস্ট, টেন্সের কিছু ব্যাপার আছে, ভোকাবুলারিতে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, ইডিয়ামস, লিটারি টার্ম, এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে কিন্তু মেটাফোর থেকে একটা প্রশ্ন এসেছে। তো শুরুতে যদি দেখি 1 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। এবং আমি পড়ানোর সময় এরকমভাবে বলেছি যে যখন একাধিক সাবজেক্ট উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এই টাইপের শব্দ অর্থাৎ ফ্রেজ দিয়ে যখন একসাথে করা থাকবে, তখন আমাদের কি করতে হবে? অলওয়েজ আমাদের প্রথম সাবজেক্ট যেটা, সেইটা অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। তাহলে এখন আমরা যদি দেখতে পাচ্ছি দ্য প্লেয়ার্স, দিস ইজ আ প্লুরাল সাবজেক্ট। এখন প্লুরালের সাথে ইজ আগেই বাদ, ওয়াজ বাদ, রিকোয়ার্স অ্যান্ড আর রিকোয়ার্ড। সো রিকোয়ার্সটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব, কারণ আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমাদের কিন্তু এখানে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এইভাবে আমাদের কিন্তু প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে কারেক্ট অ্যান্সারকে খুঁজে পেতে হবে। তাহলে এখানে ডি কেন, অলরেডি আমরা বলেছি যে অ্যালং উইথের সাথে যদি দুইটা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। সো যেহেতু দ্য প্লেয়ার্স এটা প্লুরাল, সেই জন্য আমাদেরকে ডি আর রিকোয়ার্ড অ্যান্সার দিতে হবে। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে যদি যাই, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। তাহলে আমরা যদি এই দুইটাকে একটু একসাথে বাংলাতে দেখি, আমরা কিন্তু এইচএসসিতে কানেক্টর এই জিনিসটা শিখেছি, হ্যাঁ, যে এটা কিন্তু একটা কানেক্টরের প্রশ্ন। আমরা এই দুইটার মধ্যে যদি একটু প্যাটার্নটা লক্ষ্য করি, সম্পর্কটা একটু নিরূপণ করার চেষ্টা করি, আমি এটা পান করতে পেরেছিলাম না। কেন পেরেছিলাম না? কারণ এটা লবণাক্ত ছিল, পানিটা লবণাক্ত ছিল। তাহলে এটা কার্যকারণ সম্পর্ক না, আমাদেরকে এখানে কি করতে হবে? তাহলে কারণ বোঝাইতে হবে। সো এই জায়গাতে আমরা যদি দেখি দো অল দো কন্ট্রাস্ট বোঝায়, মানে বিপরীত বোঝায়, ঠিক আছে? যেমন ওয়াটারটা খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, কিন্তু আমি এটা আই কুড নট ড্রিঙ্ক ইট, এইটা হয়তো কন্ট্রাস্ট। তাহলে এটা কন্ট্রাস্ট আগে বাদ। অ্যাজ এ কনসিকোয়েন্স বাদ। সিন্স আর হেন্সের মধ্যে, হেন্স হচ্ছে ফলাফল বোঝায়, তাই ওয়াটার ওয়াজ সল্টি হয় না। সিন্স এখানে হচ্ছে যেহেতু বোঝাচ্ছে। সো সিন্সের দ্বিমুখী ব্যবহার আছে। একটা হলো কার্যকারণ বোঝায়, যেহেতু দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানিটা লবণাক্ত ছিল, আমি এটা পান করতে পেরেছিলাম না। সো দিস মেক্স সেন্স, তাই না? আর অ্যাজ এ কনসিকুয়েন্স কেন হবে না? বিকজ এর সাথে যদি আমরা অফ দিতাম বা নতুন করে সেন্টেন্স শুরু হতো, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দ্য ওয়াটার বিং সল্টি, তখন আমাদের একটু টুইক অ্যারাউন্ড করতে হতো। সো আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি যে ডি কেন হবে। নাম্বার 3, দ্য সিনোনিম অফ এক্সস্টেড। সো এগুলো তো আমাদের ভোকাবুলারি থেকে এসেছে। এক্সস্টেড মানে আমরা জানি যে বিধ্বস্ত, আমরা বলি না আই এম ভেরি এক্সস্টেড, মানে ক্লান্তর, এক স্টেপ অ্যাহেড। তো এটার হচ্ছে নাম্বার এ, ডিপ্লেটেড। ডিপ্লেটেড মানে হচ্ছে নিঃশেষিত হওয়া বা কমে যাওয়া। আর অন্যদিকে আমরা যদি বি নাম্বার দেখি, এটা এনার্জেটিক, রিপ্লেনিশড অর ইনভিগোরেটেড। এইগুলো প্রত্যেকটার অর্থ যদি আমরা দেখি, রিপ্লেনিশড মানে হচ্ছে পূর্ণ করা, ইনভিগোরেটেড মানে হচ্ছে চনমনে করা, আর এনার্জেটিক মানে তো অলরেডি আমরা জানি। সো নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4, হ্যাড আই বিন। সো এটা দেখার সাথে সাথে আমাদের বুঝে যাওয়ার কথা, যারা কন্ডিশনাল নিয়ে আমরা জানি। সো কন্ডিশনালে ফার্স্ট কন্ডিশনাল, এটা বারবার আমি বলি, আমাদের সি ইউনিটের মানে পরীক্ষাতেও কিন্তু কন্ডিশনাল থেকে প্রায় 3 থেকে 4টা প্রশ্ন, ডিরেক্টলি 2টা, ইনডিরেক্টলি আরও 2টা প্রশ্ন এসেছিল। সো ফার্স্ট কন্ডিশনালে আমরা জানি যে কন্ডিশনটা থাকে কি, ভার্ব 1 অর্থাৎ বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্মে
আর ওদিকে আমরা উইল, ক্যান, মে প্লাস ভার্ব ওয়ান থাকে। সেকেন্ড কন্ডিশনালে আমাদের কন্ডিশন যুক্তটা থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, আর আমরা ফলাফলটা পাই উড, কুড, মে, মাইট প্লাস ভার্ব ওয়ান। আর থার্ড কন্ডিশনালে আমাদের কন্ডিশনটা থাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3, ফলাফলে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 এটা থাকে। এছাড়া আমরা বলেছিলাম যে ইফ ছাড়াও প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, তারপরে উড দ্যাট অথবা হ্যাড দিয়ে কিন্তু শুরু হতে পারে। এই যে আমরা দেখেছি এখানে হ্যাডটা আমরা আগে দিয়েছি, সেটা ইনভার্সনের নিয়ম। সো হ্যাডের পরে এখানে কিন্তু আমরা ভার্বে V3 পেয়েছি। তাহলে আমাদের এটা কন্ডিশন, তাহলে কন্ডিশনে আমরা হ্যাড প্লাস ভার্ব 3, তাহলে ডেফিনেটলি এটা একটা থার্ড কন্ডিশনের নিয়ম। তাহলে আমাদের ফলাফলে কী হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এগুলো যে কোনো একটা প্লাস ভার্ব 3। তো এখানে শুড হ্যাভ নেই, বাদ। ক্যান হেল্প এটা আগেই বাদ, মাস্ট হেল্প আগেই বাদ, বি নম্বরে কুড হ্যাভ হেল্পড। তাহলে হ্যাড আই বিন হিয়ার, আমি যদি এখানে থেকে থাকতাম, আই কুড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। আচ্ছা, সো নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ফিগার অফ স্পিচ। সো ফিগার অফ স্পিচ আমরা খুব ভালো মতো পড়েছি, মেটাফোর, সিমিলি, অক্সিমরন, তো অনেক ধরনের ফিগার অফ স্পিচ আছে। এগুলোকে আমরা কি বলি? মানে এটা তো লিটারেরি টার্ম, তাই না, যে আমাদের সাহিত্যের অলংকার। ফিগার অফ স্পিচের মধ্যে বেশিরভাগে আমরা দেখি মেটাফোর, সিমিলি এগুলো মানে প্রতিবারই এসে থাকে। তো এখানে আমাদের বলা হয়েছে লাইফ ইজ আ পাজল উইথ পিসেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। তাহলে এখানে কিন্তু জীবনকে কি করা হয়েছে? সরাসরি একটা পাজলের সাথে তুলনা করা হয়েছে। আমরা ওই যে পাজল মিলাই না, সো পাজলের সাথে তুলনা করা হয়েছে। তুলনা করা অর্থে আমরা জানি যদি লাইক আর অ্যাজ এই শব্দগুলোর ব্যবহার থাকে এটা হচ্ছে সিমিলি হয়, বাট যখন না থাকে তখন এটাকে আমরা বলি মেটাফোর, বাংলাতে যেটাকে আমরা বলি রূপক অর্থ। অক্সিমোরনটা তো অলরেডি জানি আমরা, দুইটা অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে, যেমন রেগুলারলি, ইরেগুলার, ঠিক আছে। তো অক্সিমোরন না। পার্সনিফিকেশন আমরা জানি যে কোনো একটা অবজেক্ট, ইনঅ্যানিমেটেড অবজেক্টের মধ্যে আমরা কোনো একটা পার্সনের কোয়ালিটিকে বুঝাই। তাহলে অক্সিমোরন বাদ, সিমিলি বাদ, পার্সনিফিকেশন বাদ, ইট ইজ ডেফিনেটলি মেটাফোর। কোয়েশ্চেন নাম্বার 6, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। সো এটাও কিন্তু আমাদের ওই ভোকাবুলারি টেরিটরি থেকে আপনাকে ইনকারেক্ট স্পেলিং বের করতে হবে। তাহলে এই জায়গাতে আমাদের ইনকারেক্ট হচ্ছে নাম্বার ডি, ঠিক আছে। নাম্বার ডির সঠিক বানান যেটা, যেমন সারপ্টিশিয়াস, সো এর মানে হচ্ছে গুপ্ত বা লুকানো, কিন্তু এই জায়গাতে একটা আমরা আর কম দেখতে পাচ্ছি। তাহলে এটা আমাদের নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস। তাহলে মাইগ্রেন্ট মানে আমরা তো জানি যে অভিবাসী, তাই না। তাহলে তারা যদি আরও বেশি প্রিকশনস নিয়ে থাকতো, দে ড্যাশ সারভাইভড। দেন এগেইন ব্যাপারটা কন্ডিশনালের উপর আসছে। আমি বলেছিলাম যে কন্ডিশনাল থেকে একাধিক প্রশ্ন থাকবে, এটা কিন্তু ডিরেক্টলি কন্ডিশনাল ওই টেরিটরির মধ্যে থেকে আসলো। তাহলে ইফ যুক্ত অর্থাৎ শর্তযুক্ত কন্ডিশনযুক্ত ক্লজটা হ্যাড প্লাস আমরা দেখতেই পাচ্ছি V3, তাহলে এইটাও কিন্তু থার্ড কন্ডিশন। তাহলে হ্যাড প্লাস V3 থাকলে আমরা জানি উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে এখানে আমাদের শূন্যস্থানে পরে ভার্ব 3 দেওয়া আছে, আমাদেরকে এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে এখানে 1, 2, 3 কোনোটার মধ্যেই নেই, ডি নাম্বার আছে উড হ্যাভ। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 8, স্ট্রে ডগস। তাহলে আমরা এই যে পথের যে কুকুরগুলো দেখতে পাই আমরা জানি তাকে বলে স্ট্রে ডগস ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্রেপস। তাহলে এই জায়গাতে যেটা হবে ফিড আর অন, এখানে হবে ফিড আর এখানে হবে অন। এটা আমরা কিন্তু পড়েছি যে দ্য কাউজ ফিড অন গ্রাস। সো ফিড অন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা ইডিয়মও বলতে পারি আমরা, যার অর্থ কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। তাহলে রাস্তার কুকুর উচ্ছিষ্ট খেয়ে বাঁচে। তাহলে দ্য ফিড দেমসেলভস অন স্ক্র্যাপস, স্ক্র্যাপস মানে হচ্ছে উচ্ছিষ্ট। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। নাম্বার 9, দ্য টিচার আস্কড জাফর ড্যাশ ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে। তাহলে এইটা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি ন্যারেটিভ স্টাইলে দেওয়া আছে, রাইট। এবং এখানে আমরা আরেকটা ব্যাপার লক্ষ্য করছি, কোটেশন মার্ক বা ইনভার্টেড কম আমরা যাই বলি না কেন, তার মধ্যে আমাদের কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করা দরকার নেই, আমাদের কিন্তু এটা ইন্টারোগেটিভই করতে হবে, কারণ লাস্টে একটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা অবশ্যই আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট নিয়ে আসব এবং আমাদের অর্থের সাথেও সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। তাহলে শিক্ষক জাফরকে জিজ্ঞেস করেছিলেন ড্যাশ ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে। তাহলে এই জায়গাতে আমরা ক্যান, আর, হ্যাভ এই তিনটায় বাদ দিয়ে দিতে পারি। এর কারণ কি?
কারণ হচ্ছে ইয়েস্টারডে ইজ আ টেন্স মার্কার, এবং ইয়েস্টারডে দিয়ে বুঝতে পারছি আমরা যে এটা একটা পাস্ট ইভেন্টকে রেফার করছে, তাই না? ইয়েস্টারডে মানে অলরেডি যেটা হয়ে গেছে, সেখানে ডিড বাদ দিয়ে আর, ক্যান, হ্যাভ এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট। সো নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 10, শি লিন্ড ড্যাশ দ্য ওয়াল। আমরা জানি লিন্ড মানে হেলান দেওয়া, এগেইনস্ট দ্য ওয়াল এটা কিন্তু খুবই কমন, হ্যাঁ, লিন এগেইনস্ট দ্য ওয়াল, গ্যাসপিং ফর ব্রেথ, তো এখানে হবে এগেইনস্ট, তাহলে দেয়ালের বিপরীতে ফর ব্রেথ। এই যে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ানো বোঝাতে আমরা লিন এগেইনস্ট ব্যবহার করি, আর শ্বাস নিতে কষ্ট হওয়া বোঝাতে আমরা গ্যাস ফর ব্রেথ ব্যবহার করি। সো দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। Question number 11. The lack of rain this year may, so may is a modal verb, বলা হচ্ছে যে বৃষ্টির যে অভাব, ল্যাক, হ্যাঁ, অপর্যাপ্ততা, দিস ইয়ার মে কি করতে পারে, ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। সো আমাদেরকে এখানে দেখতে হবে ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে। সো প্লেসমেন্টটা কিন্তু এখানে একটা আসল, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে ভার্বের আর নাউনের মধ্যে পার্থক্য, যেমন অ্যাফেক্ট আর ইফেক্ট, দিস টু আর ডিফারেন্ট ওয়ার্ডস। অ্যাফেক্ট ইজ দ্য ভার্ব অ্যান্ড ইফেক্ট ইজ দ্য নাউন। এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। তো আমাদের অবশ্যই ভার্ব হিসাবে অ্যাফেক্টকে ব্যবহার করতে হবে। সো ইফেক্ট যেখানে আছে আমরা আগেই কিন্তু সেটাকে বাদ দিয়ে দিতে পারি এই দুইটাকে, কারণ এই যে অ্যাডভার্সলি, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, রাইট? সো এটার সাথে তো আমাদের ভার্ব বসবে, নাউন বসলে তো আমাদের অ্যাডজেক্টিভ দিতে হতো। তাহলে মে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট নাকি মে অ্যাডভার্সলি এফেক্ট, কোনটা? অবশ্যই নাম্বার সি, বিকজ এই জায়গাতে যদি আমরা অ্যাডভার্স শব্দটা বলে দিই, এইটা একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমাদের ঠিকই নাউন ব্যবহার করতে হতো, তাহলে আমাদের এখানে ইফেক্ট দিতে হতো। সো ইট ডাজন্ট মেক সেন্স, এটাও বাদ। তাহলে নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ অ্যাডভার্সলি, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমাদের ভার্বের আগে বসতে পারে। তাহলে অ্যাডভার্সলি মানে কি? অ্যাডভার্সলি মানে অবশ্যই কি করা, প্রভাবিত করা, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, আর অ্যাডভার্স মানে নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভলি প্রভাবিত করা। এখন যদি আমরা নাম্বার 12-এ আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে আমাদের 4টা সেন্টেন্স দেওয়া আছে, আমাদের সঠিক সেন্টেন্সটাকে খুঁজে বের করতে হবে। সো লেটস সি দ্য ইস্যুস। আমল ইজ স্লিপিং ডিউরিং 2 hours, তাহলে ইজ স্লিপিং ডিউরিং 2 hours, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? কারণ আমরা জানি যদি কোনো টাইম রেফারেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না ব্যবহার করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। দ্য হেন হ্যাজ লেইন হয় না, লেইড হয়। ভার্ব 3, জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং, সো এটা আমাদের কারেক্ট হতে পারে। পরেরটা দেখি, দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, সো ড্রাইভার ডেড, আমাদেরকে এখানে অবশ্যই একটা ফিনাইট ভার্ব আনতে হবে। দ্য ড্রাইভার ওয়াজ ডেড, ঠিক আছে, ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, এটা আমরা বলতে পারতাম। সো নাম্বার সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, বিকজ জ্যোতি আমাদের ভার্ব, ফরবেড তারপর নিষেধ করেছিল, হিম তাকে নিষেধ করেছিল কি করতে, টু গো টু দ্য মিটিংয়ে যেতে নিষেধ করা হয়েছিল। তাহলে আমরা এটা এখান থেকে পারলাম। তাহলে এখানে ডিউরিং না দিয়ে আমরা যদি ফর দিতাম, এখানে পারফেক্ট কন্টিনিউয়াস দিতাম, ওটা এ নাম্বারটা সঠিক হতো। বি নাম্বারে লেন মানে হচ্ছে শোয়া, এখানে হতো ডিম পাড়া অর্থে লেড, LID, লেড। আর ডেড তো অ্যাডজেক্টিভ, আমরা বলেছি যে এখানে হচ্ছে আমরা হয় ভার্ব হিসেবে ডায়েট দিতে হতো, অথবা আমাদেরকে তার আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হতো। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, সো ইমপ্রুডেন্ট শব্দের অর্থ আমরা সবাই জানি, আর না জানলেও ইমপ্রুডেন্ট মানে হচ্ছে বোকা, বা যে বিচার বিবেচনাহীন, মানে অবিবেচক। তাহলে ইমপ্রুডেন্টের বলা হয়েছে অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম কী হবে, যে অনেক বেশি বিচক্ষণ, জ্ঞানী। তাহলে এই জায়গাতে দেয়া আছে ওয়াইজ শব্দের মানে আমরা সবাই জানি জ্ঞানী, তাই ইমপ্রুডেন্ট মানে হচ্ছে যদি হয় বোকা, তাহলে সেটা অ্যান্টোনিম হিসেবে জ্ঞানী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 14, a person who helps people through charitable causes is, তাহলে আমাদের বলা হচ্ছে যে দাতব্য, চ্যারিটেবল, ঠিক আছে, অলাভজনকভাবে মানুষজনকে কি করে, হেল্প করে, তাকে কি বলা হয়? তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। অপটিমিস্ট মানে আশাবাদী, অবশ্যই আশাবাদী না। আইডিয়ালিস্ট আদর্শবাদী, মিসানথ্রোপিস্ট আর ফিলান্থ্রোপিস্ট। সো ফিলান্থ্রোপিস্ট শব্দটা কিন্তু আমরা কম বেশি শুনেছি, সো এই দুইটা তো আগে বাদ।
এই দুইটার মধ্যে বি এবং ডি এর মধ্যে আমরা যদি দেখতে চাই তাহলে মিসানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী, তাহলে দিস ইজ অলসো আ নেগেটিভ ওয়ার্ড। ওকে, আর ফিলান্থ্রোপিস্ট মানে কিন্তু আমরা যে কি করে চ্যারিটি করে অনেক বেশি, তাকে বলি আমরা হচ্ছে ফিলান্থ্রোপিস্ট। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15, টু জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মিনস, তাহলে এটা কিন্তু একটা ইডিয়মস। এই ইডিয়মের মানে হচ্ছে জয়েন সামথিং পপুলার, মানে একটা ট্রেন্ড হয় না, সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ড চলছে, আমি সেটাতে যোগ দিলাম। ঠিক আছে, সবাই রিল বানাচ্ছে একটা বিষয় নিয়ে, আমিও এটা রিল বানাইলাম। এটাকেই বলে, আমরা বাংলাতে যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি, যে স্রোতে গা ভাসানো। তো স্রোতে গা ভাসানোকে আমরা বলতে পারি জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন। এটা হচ্ছে একটা ইডিয়ম যার অর্থ হচ্ছে স্রোতে গা ভাসানো। সো দিস ওয়াজ আওয়ার এমসিকিউ পোর্শন। সো এই 15টার মধ্যে আই গেস মোটামুটি 12 থেকে 13টা সবারই পারার কথা বা উচিত আমি বলবো রেদার। এখন যদি আমরা রিটেন লিখিত অংশে আসি, তো লিখিত অংশে এবার বরাবরের মতো প্যারাগ্রাফ রাইটিং এসেছে। এইবার একটু আমার কাছে মনে হয়েছে দিস ওয়াজ ট্রিকি, বিকজ আমরা 2019 সালের পর থেকে শর্ট সিলেবাসে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইচএসসিতে পাইনি। সেটার জন্য আমাদের এইচএসসি স্টুডেন্ট যারা 2025 পর্যন্ত ছিলাম, আমাদের কিন্তু ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স যাই বলি না কেন, এটা নিয়ে একটু দ্বিধা ছিল। তবে আমি যখন একাডেমিক কোচিংও করেছি, ক্লাস নিতাম, তখনই কিন্তু বলেছি যে অ্যাডমিশন টেস্টে কিন্তু দ্য কেস উইল বি ডিফারেন্ট, বিকজ ওইখানে আমি এখানে কি পেয়েছি পাইনি সেটা না, আমাদেরকে ওভারঅল গ্রামারের উপর একটা গ্রাফ নিতে হবে। সো এটা এসেছে, পাশাপাশি মেকিং সেন্টেন্স এটাও থাকে, প্রতিবারই থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে প্যারাগ্রাফের যে টপিকটা, দিস ওয়াজ ভেরি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কারণ আমাদের যে গতানুগতিক টপিক ট্র্যাডিশনাল যেগুলো থাকে এইগুলো আসেনি। তো যারা ফ্রি হ্যান্ড রাইটিং পারবে না, যারা প্যারাগ্রাফ রাইটিংয়ে ওইরকমভাবে স্কিল্ড না, তারা হয়তো এখানে খুব একটা ভালো মার্ক পাবে না। তাহলে প্যারাগ্রাফের টপিকটা কি এসেছে, শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস ইন ফ্যামিলি লাইফ। তার মানে পারিবারিক জীবনে, মানে এই যে আমাদের যারা প্যারেন্টস বাবা মা, তাদের শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটিস অর্থাৎ যৌথ দায়িত্ব, শুধু মায়ের দায়িত্ব মা পালন করছে, বাবার দায়িত্ব বাবা পালন করছে, এরকম না, তাদের একটা কোলাবোরেটিভ এফোর্ট, এইটার উপরে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। সো প্যারাগ্রাফ লেখার আগে আমাদেরকে বুঝতে হবে যে প্যারাগ্রাফের স্ট্র্যাটেজিটা কী। প্যারাগ্রাফ আমরা জাস্ট মুখস্থ করে যাব, কীভাবে বলে যাব, বা এখানে আমি এমন টপিকও না যে আমি লিখবো এখন গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, যে এনভায়রনমেন্ট পলিউশন মিনস, এইভাবে আমরা কিন্তু বলতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথমে, আমার যারা প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্লাস করেছো, তোমাদের সমস্যা হওয়ার কথা না, তারপরে আমি জাস্ট বলছি যে আমাদের প্রথমে কি করতে হয়, টপিকটা মাথার মধ্যে নিয়ে এসে কিছু কিওয়ার্ড মাথায় মানে সাজাতে হয়, এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং, আইডিয়া জেনারেশন। তাহলে আমি যখনই পারিবারিক জীবনে পিতা মাতার যৌথ দায়িত্বের কথা বলছি, সবার আগে চিন্তা করতে হবে আমার মাথায় কোন কোন শব্দটা আসছে। দেখো তো, জেন্ডার ইকুয়ালিটি শব্দটা আসছে, কারণ বাবা মা দুজন পৃথক জেন্ডারের, কিন্তু তাদের ইকুয়ালভাবে দায়িত্ব পালন। সো আমি আমার মাথায় যেগুলো এসেছে সেটা আমি এখানে লিখেছি। বন্ডিং, তাদের মধ্যে বন্ডিং থাকতে হবে, তাদের হচ্ছে যখন দুজন মিলে যৌথ দায়িত্ব কাজ করবে তাদের স্ট্রেসটা কিন্তু কমে যাবে, তাই না? তারপরে রোল মডেল হতে পারবে তারা, হারমোনি, সৌহার্দ্য সম্প্রীতি, পরিবারের মধ্যে কিন্তু একটা হারমোনি বজায় থাকবে, এবং ওই যে বাচ্চাকে তারা বড় করছে তার কিন্তু একটা বেটার আপব্রিঙ্গিং হবে। তাহলে এই জিনিসগুলোকে আমি আমার মাথার মধ্যে নিয়ে আসলাম। সো দিস ইজ কল্ড আওয়ার ব্রেন স্টর্মিং স্টেপ। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। তাহলে এইটা কিন্তু আমার খাতায় লেখা লাগবে না, প্যারাগ্রাফ লেখা লাগবে না, এই কিওয়ার্ডগুলো শুধুমাত্র আমি মাথায় সাজিয়ে রাখবো। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমাদের জানি যে একটা প্যারাগ্রাফের 3টা আলাদা আলাদা সেপারেট অংশ থাকে, তার মানে সেপারেট প্যারা থাকে তা বলিনি, কিন্তু প্যারাগ্রাফের একটাই প্যারা থাকবে। সেপারেট অংশ কি, প্যারাগ্রাফে একটা টপিক সেন্টেন্স থাকতে হবে এবং খুবই শক্তিশালী একটা শুরু হতে হবে আমাদের। ঠিক আছে, তারপরে ডেভেলপার, ওই টপিক সেন্টেন্সে যে আইডিয়াটা আমরা ইন্ট্রোডিউস করেছি সেই আইডিয়াটাকে ডেভেলপ করতে হবে ডেভেলপিং সেন্টেন্সেস দ্বারা। আর লাস্টে টার্মিনেটর, অর্থাৎ টার্মিনেট করতে হবে, অর্থাৎ কনক্লুডিং সেন্টেন্স এখানে লিখতে হবে। যেমন আমি যদি এখানে দেখাই টপিক সেন্টেন্সটা কেমন, যদি আমরা এরকম লিখতাম যে প্যারেন্টস শুড ওয়ার্ক টুগেদার ইন দ্য ফ্যামিলি, যে পরিবারে বাবা মায়ের একসাথে কাজ করা দরকার। সো দিস সাউন্ডস ফাইন, রাইট? এখানে তো কোনো ভুল নেই, সেজন্য এখানে আমি রং লিখিনি, এখানে লিখেছি দিস ইজ আ উইক টপিক সেন্টেন্স। আমরা যদি এটাকে খুব সুন্দর করে আমরা ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে যদি লিখতে হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম, shared parental responsibility is a pivotal concept in modern family dynamics that ensures a balanced upbringing for children and promotes gender equality within the households. এখন বলতে পারেন ওরে বাবারে, এ আবার কি? এ আবার কি না, ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট মূল কনসেপ্টটা বুঝাই যে আমাদের টপিক সেন্টেন্সটা এমন হওয়া উচিত যেইটাকে পড়ে
যে পড়ছে রিডার, সে যাতে বুঝতে পারে যে আমি এর পরের 3টা 4টা 5টা সেন্টেন্স কী পড়বো, কী নিয়ে পড়বো। তো এখানে যখন আমি বললাম যে শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, তাদের যে যৌথ দায়িত্ব আছে, এটা একটা পিভটাল একটা কনসেপ্ট, ঠিক আছে, যে আধুনিক পরিবারের এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, কারণ এটা ফ্যামিলি ডাইনামিকটাকে কী করে, এনশিওর করে একটা ব্যালেন্সড আপব্রিঙিং কার, চিলড্রেনদের, তার মানে বাচ্চা কাচ্চাদের একটা ব্যালেন্সড আপব্রিঙিং বেড়ে ওঠা এটাকে নিশ্চয়তা দেয়, অ্যান্ড প্রমোট করে জেন্ডার ইকুইটি উইদিন দ্য হাউস হোল্ড, পরিবারের মধ্যেই জেন্ডার ইকুইটিটাকে কিন্তু প্রমোট করে। এখন কিন্তু আমি এইটাকে খুব সুন্দর করে কী করতে পারবো, আমি এই বডিটাকে সাজাতে পারবো, ডেভেলপ করতে পারবো। তো আমরা জানি ডেভেলপিং সেন্টেন্সের জন্য একটা আইডিয়া হচ্ছে, এখানে অবশ্যই আমাদের কি লাগবে, প্যারাগ্রাফের 2টা ক্যারেক্টারিস্টিক্স আছে। নাম্বার 1 হচ্ছে ইউনিটি, মানে আমি কিন্তু এখানে ইউনিটি বলতে কি বোঝাচ্ছি, এই যে পুরা প্যারাগ্রাফটা আমার একটা সেন্ট্রাল থিমের উপরেই থাকতে হবে, কারণ এখানে আমরা যৌথ পারিবারিক দায়িত্ব নিয়ে কথা বলছি। এখানে আমরা যৌথ পারিবারিক দায়িত্ব নিয়ে কথা বলতে বলতে দেখা যাচ্ছে দিদি নাম্বার 1 নিয়ে আলোচনা শুরু করে দিলাম। সো ইট উইল নট মেক সেন্স, রাইট? তারপরে আমরা দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে কোহেরেন্স, মানে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের লজিক্যাল রিলেশনটা। তাহলে লজিক্যাল রিলেশনের জন্য যেটা আমাদের প্রয়োজন, দ্যাট ইজ ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডস মানে কনজাংশনস। সো এই জায়গাতে আমরা যেহেতু প্রথমে বললাম আমাদের টপিক সেন্টেন্সটা এখানে আমরা হচ্ছে লিখে দিয়েছি, এখন আমরা প্রাথমিকভাবে, ঠিক আছে, যে LY, এটা মানেই তো আমরা জানি যে আমাদের কনজাংটিভ অ্যাডভার্ব আছে, যেগুলো আমরা ট্রানজিশন ওয়ার্ড বলে থাকি। আমরা কানেক্টরের মধ্যে কী কী আছে, কনজাংটিভ অ্যাডভার্ব আছে, প্রিপোজিশনাল ফ্রেজ আছে, কনজাংশন আছে, এইগুলো ব্যবহার করে কিন্তু আমাদের কোহেরেন্স মেনটেন করতে হবে। তাহলে আমরা প্রথমেই when both parents participate actively in the household chores and rearing, it significantly alleviates the physical and mental burden traditionally placed solely on mothers. So একটু মনে হচ্ছে যে কঠিন শব্দ, বিকজ আমি স্পেসিফিক্যালি এই শব্দগুলাই চুজ করেছি, বাট আমি যদি সিম্পল শব্দতেও লিখি ইট শুড বি ফাইন, ঠিক আছে। মেন কথা হচ্ছে প্যারাগ্রাফ লেখার আইডিয়াটা থাকলেই হবে। তাহলে আমি এখানে লজিকটা কি দিয়েছি, যে শেয়ারিং, যদি আমরা শেয়ার করে নিই তাহলে কি হবে, লেস স্ট্রেস ফর 1 পার্সন। ওই যে প্রথমে আমরা যখন আইডিয়া জেনারেশনের মধ্যে লেস স্ট্রেসটা আমার মাথায় এসেছিল না, আমি এখন ওইটাকে জাস্টিফাই করছি। ওকে, 2 নাম্বার পয়েন্টে আমার ওই যে বেটার রিলেশনশিপ এইগুলো যখন মাথায় এসেছে, তাহলে এখন মোরওভার, এটা আমাদের ট্রানজিশন ওয়ার্ড, তাহলে মোরওভার দিয়ে আমাকে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা আইডিয়াকে দিতে হবে। সো আই থিঙ্ক এটা একটি স্ক্রিনশট নিয়ে দেখলেও বোঝা যাবে। আমি একবারে লাস্টেরটা বলছি, তারপরে ফার্দার মোর, এভাবে বলে লাস্টে কনক্লুশনটা আমরা কি বলবো। কনক্লুশনে আমাদের মেইন যে টপিক সেন্টেন্স থাকে ওইটাকেই আমরা চাইলে রিস্টেট করতে পারি, অর্থাৎ ওইটাকে আমরা পুনরায় আবার বলতে পারি, কিন্তু অন্যভাবে প্যারাফ্রেজ করে। তাহলে ইন কনক্লুশন, পরিশেষে বলা যায়, শেয়ারিং রেসপন্সিবিলিটিস ইজ নট মিয়ারলি অ্যাবাউট ডিভাইডিং টাস্কস বাট অ্যাবাউট বিল্ডিং আ কোহেসিভ ফ্যামিলি ইউনিট ওয়ার এভরি মেম্বার থ্রাইভস ইমোশনালি অ্যান্ড সোশ্যালি। তাহলে আমি এই যে পুরা ব্যাপারটার গুরুত্ব এই জায়গাতে আমি কিন্তু বডির মধ্যে ব্যাখ্যা করলাম। এইবার আমি সেটাতে একটা লাস্ট কথা বলে দিচ্ছি, ঠিক আছে, যে শেয়ারিং রেসপন্সিবিলিটি এটা শুধুমাত্র বিভিন্ন ধরনের কাজ ভাগ করে নেওয়া এইরকমই না, মানে শুধু এইটাই বোঝায় না, বরং এটা আমাদের যে পুরো ফ্যামিলি ইউনিটের মধ্যে একটা কোহেসিভ একটা সম্পর্ক বিল্ড করার ক্ষেত্রে, যেখানে প্রত্যেকটা মেম্বার ফ্যামিলি যারা মানে সন্তান সন্ততি আছে, বাবা মা বা দাদা দাদি নানা নানি, তাদের সবাই সবার জায়গা থেকে কিন্তু ইমোশনালি অ্যান্ড সোশ্যালি তারা একটা ভালো অবস্থানে থাকে। তাহলে এটা কিন্তু আমার পুরা মেইন বেনিফিটগুলোকে সামারাইজ করে ফেললাম। সো এইভাবে যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো একটা ফল বয়ে নিয়ে আসবে। তার মানে এখানে আশাহত হওয়ার কিছু নেই যে এরকম তো স্যার হয়নি, যেরকমটা হয়েছে, ইফ ইউ থিঙ্ক যে কোনো ধরনের গ্রামারের মিস্টেক হয়নি, প্যারাগ্রাফের 3টা যেই আমাদের আছে ধাপ আছে, সেটা আমরা করতে পেরেছি, 2টা আমাদের যেই ক্যারেক্টারিস্টিক আছে এগুলো আমরা মেনটেন করতে পেরেছি, ইউ ডিড এ গুড জব। আচ্ছা, এবার আমরা আসি এরপরে। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফে এখানে আমি কিছু ভোকাবুলারি চেক দিয়ে রেখেছি জাস্ট HSC 26-27 জন্য। হ্যাঁ, তাহলে মনে রাখার বিষয় আমরা এখানে বলেছিলাম ইউনিটি কোহেরেন্স। এখন আমরা 2 নম্বর প্রশ্নতে আসি। এখানে কিন্তু সেন্টেন্স ট্রান্সফরমেশন, যেটা HSC 26-27 ওদের HSC সিলেবাসের মধ্যেই আছে, কিন্তু 25-এর ক্ষেত্রে ছিল না। তো প্রথমটা ছিল মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস, নেগেটিভ করতে হবে। সো নেগেটিভ করার জন্য আমরা 2ভাবে করতে পারি। এক, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। সো ইন্টারোগেটিভ যদি করতে চাই, আমরা জানি
আমাদেরকে প্রথমে কী নিয়ে আনতে হয়, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব। সো এই সেন্টেন্সের মধ্যে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, আমরা ডু ভার্বকে নিয়ে আসবো। যেহেতু এখানে ভার্বের সাথে এস ছিল, ডু এর সাথে ইএস যুক্ত করব। তাহলে ডাজ মাইগ্রেশন নট ব্রিং চ্যালেঞ্জেস, এই যে নট দিয়ে আমরা নেগেটিভ করে ফেললাম এবং লাস্টে নোট অফ ইন্টারোগেশন। কিন্তু আমি যদি চাই এটাকে আমরা অ্যাসার্টিভই রাখবো, তখন আমাদের কী করতে হবে, আমাদেরকে উইদাউট শব্দটা নিয়ে আসতে হবে। যে মাইগ্রেশন ব্রিংস চ্যালেঞ্জেস, অভিবাসন কি করে, অভিবাসন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসে। এটাকে আমরা বলতে পারি মাইগ্রেশন ইজ নট উইথাউট চ্যালেঞ্জেস। তাহলে যে উইদাউট শব্দটা নিলাম, যেটাও বলতে পারি আমরা একটা নেগেটিভ প্রেপোজিশন, এবং তার সাথে আবার নেগেটিভ নিলাম। সো নেগেটিভ নেগেটিভে পজিটিভ। আচ্ছা, মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইভস, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে অনেক মানুষ মাইগ্রেট করে অন্যান্য দেশে তাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে। ইন্টারোগেটিভ আমরা অলরেডি বলেছি, আমাদের সাবজেক্টের আগে কি করতে হবে, অক্সিলারি ভার্ব। সো এখানে যেহেতু আমাদের সাবজেক্টটা প্লুরাল, আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ দিব না অবশ্যই, তাই না? ডোন্ট মেনি পিপল মাইগ্রেট টু ইমপ্রুভ দেয়ার লাইভস, এটা করাটা ইজি। দে আর রিপেয়ারিং দ্য ব্রিজ, প্যাসিভ। সো প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি কি করা লাগবে, অবজেক্টটা সাবজেক্ট। সো দ্য ব্রিজ, এবার আমাদের একটা বি ভার্ব দিতে হবে, প্লাস বি ভার্বের পরে ভার্ব 3 দিতে হবে। সো দ্য ব্রিজ এটা সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে এখন যেহেতু এই পুরো সেন্টেন্সটা যদি আগে থেকে চিন্তা করি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখন দেশ সাথে আর দিয়েছিল, তো ব্রিজের সাথে তো আর দেওয়া যাবে না, ব্রিজের সাথে হবে ইজ, কারণ ব্রিজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ব্রিজ ইজ, আর এখানে আমাদের মূল ভার্ব ছিল হচ্ছে কি, মূল ভার্ব ছিল হচ্ছে বি ভার্ব। সো বি এর সাথে আইএনজি, দ্য ব্রিজ ইজ বিং, আচ্ছা সরি আই মিসআন্ডারস্টুড। তাহলে এই জায়গাতে দে আর রিপেয়ারিং, এটা কিসে আছে, এইটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে আমরা যখন এটাকে করব, প্যাসিভ করব, সেক্ষেত্রে আমরা কি করলাম, আমরা ইজ নিলাম, আর এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই জন্য আমাদেরকে এখানে বিং নিতে হবে, আর তারপরে আমাদের এই ভি3টা দিতে হবে। ঠিক আছে, কারণ এই ইজ আমাদের প্যাসিভ মানেই হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব 3, বি ভার্ব প্লাস ভার্ব 3। তাহলে এই জায়গাতে আমরা অবশ্যই ইজ দিয়ে, এই বিংটা এটা কিন্তু আমাদের বি ভার্বের কাজ করছে, তাহলে ইজ বিং এটা পুরোটা আমাদের বি ভার্বের কাজ করছে, পরে আমরা একটা ভার্ব 3 দিয়েছি। তাহলে এখানে ইজ বিংটা কেন আসলো, বিংটা আসার কারণ হচ্ছে এখানে এটা কন্টিনিউয়াস ছিল, যদি কন্টিনিউয়াস না থাকতো আমরা কিন্তু বিং দিতাম না। ওকে, তাহলে এটা যেমন যদি এরকম বলতাম দে রিপেয়ার্ড দ্য ব্রিজ, তখন আমরা বলতাম দ্য ব্রিজ ওয়াজ রিপেয়ার্ড বাই দ্যাম। বাট এখানে দে আর রিপেয়ারিং যেহেতু আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেই জন্য দ্য ব্রিজ ইজ বিং রিপেয়ার্ড বাই দ্যাম। আচ্ছা, নাম্বার ডি, আনিকা সেড আই উইল বি লিভিং সুন, ইন্ডিকেট করতে হবে। সো এটা ন্যারেশনের প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা ন্যারেশনের ক্ষেত্রে জানি এই জায়গাতে রিপোর্টের স্পিচ যেটা আছে সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আনিকা সেড অথবা আনিকা টোল্ড বলতে পারতাম, এখানে কমা উঠে আমরা দ্যাট বসাই, তারপরে আমরা হচ্ছে পার্সন চেঞ্জ করি, টেন্স চেঞ্জ করি, এবং যদি কোনো ধরনের নিয়ারেস্ট ওয়ার্ড থাকে সেটাকে চেঞ্জ করি। তাহলে আনিকা সেড দ্যাট, এই আই চেঞ্জ হয়ে যাবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হচ্ছে আনিকা, তাহলে আনিকার প্রোনাউন হচ্ছে শি। উইল, উইল হয়ে যাবে উড, কারণ সেড এখানে আছে ভার্ব 2তে। সো উইলের ভার্ব 2 হচ্ছে উড বি লিভিং সুন, এখানে আর কোনো পরিবর্তন নেই। নাম্বার ই, এখানে আমরা একটা ট্রান্সলেশন দিয়ে দিয়েছে। অভিবাসন মানে মাইগ্রেশন একজন ব্যক্তির জীবনকে নানাভাবে বদলে দিতে পারে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, কর্তা অর্থাৎ সাবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। ইংলিশ আর বাংলার ক্ষেত্রে এটা পার্থক্য, বাংলাতে আগে আসে সাবজেক্ট, তারপরে সবজেক্ট, তারপরে আসে ভার্ব, কিন্তু ইংলিশে আগে আসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আমাদের বাকি অংশ। তাহলে অভিবাসন এটা আমাদের সাবজেক্ট, কি বলেছে ভার্ব, বদলে দিতে পারে, তাহলে বদলে দেওয়া, তাহলে দিতে পারে অর্থাৎ ক্যান চেঞ্জ, ক্যান চেঞ্জ মানে বদলে দিতে পারে। কার জীবন, একজন ব্যক্তির জীবন, তাহলে অ্যান ইন্ডিভিজুয়ালস লাইফ, একজন ব্যক্তির জীবন, নানাভাবে, তাহলে ইন ভ্যারিয়াস ওয়ে। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, দিস ইজ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড ওয়ান। তাহলে এইটা হলো আমাদের গেল নাম্বার 2। এখন সেন্টেন্স মেকিংয়ে যদি আসি, আমাদেরকে এখানে কয়েকটা শব্দ অথবা ফ্রেজ দেওয়া হয়েছে, আমরা এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন প্রথমটা ফ্রডুলেন্ট অর্থাৎ প্রতারণাপূর্ণ, এটা দিয়ে আমরা বলতে পারি, যেমন আমি এখানে দিয়েছি দ্য কোম্পানি ওয়াজ ইনভেস্টিগেটেড ফর ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। ইন কমপ্লায়েন্স উইথ মানে মেনে চলা, যেমন উই মাস্ট অ্যাক্ট ইন কমপ্লায়েন্স উইথ দ্য রুলস। মেটিকুলাস মানে হচ্ছে অতি সতর্ক,
যে অনেক বেশি সতর্ক হয়ে হচ্ছে কাজ করে। যেমন হি ইজ ভেরি মেটিকুলাস অ্যাবাউট হিজ প্রেজেন্টেশন, সে তার প্রেজেন্টেশন নিয়ে খুবই সতর্ক। আচ্ছা, নেক্সট ওয়ান, ফর্টিটিউড মানে হচ্ছে মনোবল। যেমন শি বোর্ড দ্য পেইন উইথ গ্রেট ফর্টিটিউড, যে অনেক মনোবল নিয়ে সে এই কষ্ট সয়ে বেরিয়েছিল। কল ইট এ ডে, এটা খুবই কমন একটা এক্সপ্রেশন। যখন আপনি দিন শেষ, টায়ার্ড হয়ে গেছেন, কাজকর্ম শেষ, ওকে লেটস কল ইট এ ডে। সো আমরা বলতাম উই আর টায়ার্ড, খুবই ক্লান্ত, লেটস কল ইট এ ডে, তার মানে চলো কাজ শেষ করি। এই লেটস কল ইট এ ডে বলা মানে হচ্ছে আমি কাজকর্ম শেষ করে ফেললাম। তাহলে এইটা ছিল আমাদের সেন্টেন্স মেকিং, এবং এই সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট 2025 সালের যে পরীক্ষা, অর্থাৎ আমাদের কলা সামাজিক বিজ্ঞান ইউনিটের ইংলিশ অংশটা শেষ হলো। আমি আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে, এবং যারা এইচএসসি 26 এবং 27 আছো, তোমাদের জন্য দিস ইজ আ ভেরি বিগ লেসন। এবং 25-এর জন্য বলবো, আগে ভবিষ্যতে যে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলা আরও কীভাবে অ্যানালাইসিস করা দরকার, কীভাবে আরেকটু প্র্যাকটিস করা দরকার। বিশেষ করে কিছু কিছু জায়গায় কিন্তু আমি বলে দিয়েছি যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা সি ইউনিটে আমরা দেখলাম, বি ইউনিটে দেখলাম। সো ধরে নেওয়া যেতে পারে এই ইউনিটেও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিছু না কিছু থাকবে। তো একটা দুইটা ইউনিট দেখলেই কিন্তু বোঝা যায় যে ওইবারের পরীক্ষার যে কমিটি যারা আছে তারা আসলে কি কোন অ্যাঙ্গেল থেকে চিন্তা করছে, কীভাবে এ করছে। আর এর বাইরেও যদি কোনো ধরনের কনফিউশন, কোনো প্রশ্ন থাকে, জাস্ট লেট মি নো, আই উইল হেল্প ইউ, অর আই উইল ট্রাই টু হেল্প ইউ। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে অনেক অভিনন্দন। আসসালামু আলাইকুম।